যাদবপুর কাণ্ডে আদালতের ভর্ৎসনার পর অবশেষে তৎপর হয়েছে পুলিশ। তদন্ত শুরু করেছে, একে একে প্রত্যেকের বয়ান রেকর্ড করেছে পুলিশ। আর ইতিমধ্যেই এই যখন তদন্ত চলছে তারই মধ্যে ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিল যাদবপুরের পড়ুয়ারা। একদিকে তদন্ত চলছে, অন্যদিকে হুঁশিয়ারিও চলছে, একের পর এক শাসক নেতার হুঁশিয়ারি। আর এরই মধ্যে যাদবপুরেরই কিছু অদূরে বিজয়গড়ে এক অনভিপ্রেত ঘটনা ঘটে গেল। অ্যাপক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ সামনে এসেছে। আর সেই ঘটনার 3 দিন পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই ফের শহরের নিরাপত্তা প্রশ্নের মুখে। এই নিয়ে আমাদের ছকভাঙা ছটের আলোচনা শুরু হবে, তবে শুরুতেই রাখবো বিষয়। যাদবপুর কাণ্ডে হাইকোর্টের ভর্ৎসনার পর পুলিশি তৎপরতা, একে একে প্রত্যেকের বয়ান রেকর্ড করেছে পুলিশ। কেপিসি হাসপাতালে গিয়ে যাদবপুর কাণ্ডে আহত ইন্দ্রানুজের বয়ান রেকর্ড পুলিশের। অন্যদিকে এফআইআর এর নাম থাকা ওম প্রকাশ মিশ্র, অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বাড়িতেও পৌঁছে গিয়েছিল পুলিশ, সেখানেও তার বয়ান রেকর্ড করা হয়েছে। আর যেরকম হুমকি হুঁশিয়ারির কথা বলছিলাম, সায়নী ঘোষ থেকে মদন মিত্র, যাদবপুর কাণ্ডে অব্যাহত শাসকের হুঁশিয়ারি। গাড়ি পার্কিং নিয়ে বচসা, বিজয়গড়ে অ্যাপক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ, একেবারে সেই সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে এসেছে। অন্যদিকে কুমোরটুলিতে ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কি সেই তথ্য? মা মেয়ের লোভের শিকার পিসি শাশুড়ি, সম্পত্তির লোভের খুন, এরকমই খবর পুলিশ সূত্রে। তবে শুরুতেই যাদবপুরের ঘটনার দিকে নজর রাখবো। 3 জন প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। একদিকে পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস এবং উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতেই পার্থর কাছে যাব। পার্থ, আজ পুলিশের এই হাইকোর্টের ভর্ৎসনার পর তৎপরতা, তদন্তে একের পর এক বয়ান রেকর্ড, ওম প্রকাশ মিশ্রের বয়ান রেকর্ড করলো পুলিশ। দেখো একেবারে দেখো, এবং যে বিষয়টা সেটি হচ্ছে যে আজকে দুপুর 3:30 নাগাদ ওম প্রকাশ মিশ্র অধ্যাপকের বাড়িতে যাদবপুর থানার 2জন পুলিশকর্মী যান এবং সেখানে গিয়ে এই যে গোটা ঘটনা যে তদন্ত, সেই তদন্ত সম্পর্কিত বিষয়ে ওনার সঙ্গে কথা বলেন। এবং গত শনিবার দিন যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যা যা ঘটনা ঘটেছিল সেই সমস্ত ঘটনা সম্পর্কে কিন্তু কথা বলেন। পাশাপাশি তোমাকে এটাও বলবো যে এক হচ্ছে ওম প্রকাশ মিশ্র, তিনি সেদিন ঘটনাস্থলে ছিলেন। অন্যদিকে ইন্দ্রানুজ রায় সে যে অভিযোগ দায়ের করেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কিছু জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, যেমন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর ন্যায়, পাশাপাশি অধ্যাপক ওম প্রকাশ মিশ্রর নামেও কিন্তু হয়েছে। ওম প্রকাশ মিশ্রর যেমন স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট পুলিশ জানতে চায়। অন্যদিকে তোমাকে বলবো সেটি হচ্ছে যে গোটা ঘটনা, সেই ঘটনা যে জায়গায় ক্যাম্পাসের মধ্যে ঘটেছিল, সেই ক্যাম্পাসে ফরেন্সিককে নিয়ে সেই জায়গার নমুনা সংগ্রহ করা থেকে তদন্ত সেটাই করেন। অন্যদিকে 3 জন পড়ুয়াকে গতকাল রাত্রেবেলা জিজ্ঞাসাবাদ করেছেন, তারা কি দেখেছিল। ওয়েব কুপার এক সদস্যদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কি অনুষ্ঠান ছিল এবং তার পরবর্তীকালে কী কী হয়েছিল। পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন পক্ষের যে বয়ান, সেই বয়ান রেকর্ড করার পাশাপাশি সমস্ত বিষয় খতিয়ে দেখে তারা হাইকোর্টের কাছে যে নির্ধারিত ডেট রয়েছে সেই তারিখে তারা সমস্ত বিষয় রিপোর্ট পেশ করবে। দেবস্মিতা, একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে এই যাদবপুরের ঘটনায় সৃজন ভট্টাচার্যকে ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে যাদবপুর থানায়, ছবি ও ভিডিও ফুটেজ সহ। অনির্বাণ বিশ্বাস, দেখো দেবস্মিতা, একদমই তাই। সৃজন ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়েছিল দুদিন আগেই চিঠি মারফত, এবং আজ কিন্তু সৃজন ভট্টাচার্য জানিয়েছেন যে তিনি সন্ধ্যে 6টায় আর কিছুক্ষণের মধ্যে তিনি যাদবপুর থানাতে এসে পৌঁছবেন। আমার পিছনে যে যাদবপুর থানা, সেখানে কিন্তু তিনি আসবেন এবং সেখানে এসে তদন্তকারী আধিকারিকদের তিনি মুখোমুখি হবেন। মূলত যেটা জানানো হয়েছে চিঠিতে, যে তদন্তের স্বার্থে এই যে বিভিন্ন ভিডিও ফুটেজ যেখানে দেখিয়েছিলেন সৃজন ভট্টাচার্য, সেই ভিডিও ফুটেজ তার কাছে যে কী রয়েছে, সেই ভিডিও ফুটেজ সম্পর্কিত তার কি বক্তব্য, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ জানতে চেয়েছে এবং সেই জন্যই কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছে তদন্তের স্বার্থে, তদন্তে সহযোগিতা করবার জন্য। এবং সেই মতোই কিন্তু সৃজন ভট্টাচার্য কিছুক্ষণের মধ্যে তিনি যাদবপুর থানাতে পৌঁছবেন এবং তারপরে কিন্তু তিনি তদন্তকারী আধিকারিকদের সামনে তার যে বক্তব্য রয়েছে এবং তার সব কাছে যে ধরনের স্টিল ফুটেজ বা যে ধরনের ভিডিও ফুটেজ রয়েছে, সেগুলো তিনি তদন্তকারীদের হাতে তুলে দেবেন এবং তিনি কি বক্তব্য রেখেছিলেন সংবাদ মাধ্যমের সামনে, সেই বিষয়েও বিস্তারিত তিনি জানাবেন। স্বাভাবিকভাবে কিন্তু এই গোটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে তিনি যে সহযোগিতা চেয়েছে পুলিশ, সেই সহযোগিতা করতেই কিন্তু তিনি যাদবপুর থানায় আসবেন। পুলিশকে সহযোগিতা করতেই তিনি থানায় পৌঁছে যাবেন, কিছুক্ষণের মধ্যে তিনি যাবেন, আমাদের নজর থাকবে সেদিকে। অন্যদিকে নাগের বাজার মোড় অবরোধ করেছে এসএফআই এর কর্মী সমর্থকরা। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো এই মুহূর্তে কিন্তু গোটা নাগের বাজার মোড় অবরুদ্ধ। দমদম থেকে মিছিল করে এসেছিলেন ছাত্রছাত্রীরা এবং তারা এই নাগের বাজারে এসে পৌঁছয়। এখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ সমাবেশ করছে এবং নাগের বাজারে যতগুলো
রাস্তা রয়েছে, সবকটা রাস্তা কিন্তু অবরুদ্ধ। এখানে বিশাল পরিমাণে পুলিশের বাহিনী আছে, তবে নেতৃত্ব জানিয়েছেন তারা এই অবরোধ বেশিক্ষণ চালাবেন না, কিন্তু তারা রাস্তায় থাকবেন। তার কারণ সৃজন ভট্টাচার্য তিনি যাবেন যাদবপুর থানায়, কিছুক্ষণের মধ্যেই তিনি যাদবপুর থানায় ঢুকবেন এবং সৃজন ভট্টাচার্য যতক্ষণ যাদবপুর থানার মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীরা রাস্তায় থাকবেন এবং ছাত্রছাত্রীরা রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাবেন এবং যতক্ষণ পর্যন্ত না তিনি থানা থেকে বেরোচ্ছেন ততক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রীরাও কিন্তু রাস্তা থেকে সরবেন না। এটাই তাদের ঘোষিত কর্মসূচি এবং একই সঙ্গে তাদের কর্মসূচি যে আমরা জানতে চাইব, এসএফআই রাজ্য সম্পাদক রয়েছেন আমাদের সঙ্গে, আপনারা রাস্তা অবরোধ তুলে দিলেন, আপনাদের কর্মসূচি কি? এইখানেই বিক্ষোভ অবস্থান চলবে যতক্ষণ না সৃজন বেরোচ্ছে থানা থেকে। রাজ্যের একাধিক জায়গায় এই ধরনের বিক্ষোভ অবস্থান চলবে। যদি সৃজনকে আটকানোর চেষ্টা করে থানার মধ্যে, তাহলে তারপরে আর কি করব সেই প্রস্তুতিটা যেন রাজ্যের পুলিশ প্রশাসন গোটা রাজ্য জুড়ে নিয়ে রাখে। আপনারা আশঙ্কা করছেন সৃজন ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হতে পারে? তো ওকে তো ডেকেছে তথ্য নেওয়ার জন্য। প্রশাসনের এতটাই ফেলিয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার এমনই যে ইনভেস্টিগেশনের তথ্য পুলিশ জোগাড় করতে পারছে না, সৃজনের কাছে যেতে হচ্ছে, এসএফআইয়ের কাছে নতমস্তকে চাইতে হচ্ছে ইনভেস্টিগেশনের জন্য তথ্য প্রমাণ ইত্যাদি। ও সেই কারণেই গেছে, সেই সমস্ত নিয়েই গেছে। আমাদের কাছে যা খবর, ও এই মুহূর্তে ঢুকছে যাদবপুর থানাতে। কাজ সেরে ও যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ রাজ্যের নানা প্রান্তে, শুধু নাগেরবাজার না, নাগেরবাজারে তো চলছেই, কামালগাজী থেকে মিছিল শুরু হয়ে গেছে, ঝাড়গ্রাম, মেদিনীপুর, নানা জায়গায় ছেলেমেয়েরা তারা জড়ো হয়ে আছে। যদি ও ঠিক সময় না বেরিয়ে আসতে পারে, যদি ওকে আটকে দেওয়ার কোনো রকম চক্রান্ত হয় থানার মধ্যে, তাহলে কিন্তু রাজ্য জুড়ে একেবারেই উজ্জ্বল। অর্থাৎ বোঝাই যাচ্ছে সিপিএম এর কর্মী সমর্থকরা তারা বলছেন যতক্ষণ না সৃজন ভট্টাচার্য থানা থেকে বেরোবেন, এসএফআই এর কর্মী সমর্থকরা তারা কিন্তু চতুর্দিকে অর্থাৎ বিভিন্ন দিকে দিকে এইভাবেই বিক্ষোভ সমাবেশ তারা চালিয়ে যাবেন। আমাদের নজর থাকবে সেদিকে অবশ্যই। আমি এখান থেকে শুরুতেই অর্ণবদার কাছে যাব। অর্ণবদা, একটা বিষয়, গত শনিবার যখন ঘটনাটা ঘটলো তারপর আমরা দেখলাম সাত তাড়াতাড়ি অনেকগুলো এফআইআর হয়ে গেল, যেখানে আহত ইন্দ্রানুজ রায়ের নামও ছিল সেই এফআইআরে। কিন্তু এবার একেবারে ওই ঘটনার দুদিন পরপর যে আমরা দেখলাম বিচারপতি তিনি ভর্ৎসনা করলেন, তারপর পুলিশ তদন্ত শুরু করলো, তারপর একে একে মানে এফআইআর দায়ের হলো, একে একে প্রত্যেকের বয়ান রেকর্ড হলো, ব্রাত্য বসুর নাম এফআইআরে রয়েছে। প্রশ্নটা হলো হাইকোর্টকে বলতে হবে, তারপর পুলিশ তৎপর হবে। দেখুন, 70 দশকে 1969-70 সালে একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল, ঘটনা ঘটাও ফায়দা ওঠাও শহরে চেয়ে গ্রামে মাও। এইটার তাৎপর্যই ছিল হচ্ছে এই যে এরকম দৃষ্টি মানে চোখে পরে এরকম কোনো ঘটনা ঘটাও, সেই ঘটনাটা থেকে রাজনৈতিক ফায়দা ওঠাও। আমরা সবাই জানি 1 সপ্তাহ হয়ে গিয়েছে, 1 তারিখের ঘটনা, আজকে 8 তারিখ, ঠিক 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এর মধ্যে মোটামুটি ছবি বলুন, ফুটেজ বলুন, যা কিছু পাওয়ার বেরিয়ে এসছে। সুতরাং আমরা সেখানে দেখেছি এবং এর মধ্যে পরশুদিন রাতে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি ইন্টারভিউ দিয়েছেন, তাতে পরিষ্কার করে বলেছেন যে আমি সৌজন্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। ওখানে এসএফআই ডেপুটেশন দিয়েছে, ওখানে টিএমসিপি ডেপুটেশন দিয়েছে, তারপর উনি 45 মিনিট ঘেরাও হয়েছিলেন। ওখানে অতিবামপন্থী সংগঠনের যে সমস্ত ছেলেমেয়েরা তারা ঘেরাও করে রেখেছিল, তারা কোনো ডায়ালগে আসতে রাজি নয়। তারা যে বক্তব্য ছিল তারা হচ্ছে যে এখানেই আপনি বসে এখানে জানিয়ে দিন আমাদের দাবিগুলোর কি হবে। উনি বলেছিলেন যে এটা একটা প্রশাসনিক ব্যাপার, আপনারা বিকাশ ভবনে আসুন, বিকাশ ভবনে এসে একটা কথা বলা যায়, আপনাদের 4 জন প্রতিনিধি আসুন। তারা সেটা মানতে রাজি হয়নি। তারপরে ঘটনা আমরা এখানে দেখেছি কিভাবে ঘিরে ফেলা হয়েছিল, কিভাবে যে কথা বললেন আপনার কথার প্রেক্ষিতেই প্রশ্ন, তাই বলে গাড়ি চালিয়ে দেওয়া হবে, একজন ছাত্র আহত হবে। গাড়ি চালিয়ে দেওয়ার আগে আপনি দেখুন কনস্ট্যান্ট ইট মারা হচ্ছে, কাঁচ ভাঙা হচ্ছে, উইং মানে সাইডের যে কাঁচ সেটা ভাঙা হচ্ছে, সামনের কাঁচ ভাঙা হচ্ছে, টায়ার খুলে দেওয়া হয়েছে। যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা করা হয়েছে সেটাও নিন্দনীয়, যেভাবে ইন্দ্রানুজ রায় আহত হয়েছেন, যে ঘটনা ঘটেছে সেটাও নিন্দনীয়। কিন্তু শিক্ষামন্ত্রীর গাড়ির মাথায়, প্রশ্নটা হলো হাইকোর্ট বলল, গাড়ির উপরে উঠেছে তারপর পুলিশ এফআইআর সেই ছেলে কি আবার এখানে দেখাচ্ছে হচ্ছে এইরকম একটা পোস্টার দেখাচ্ছে, মানে শিক্ষামন্ত্রীর গাড়ির উপরে ওকে নাচানাচি করছে। এই যে সমস্ত মানে এটা ছাত্র আন্দোলন কিনা আমি জানি না, আসলে এটা পুরোটাই হচ্ছে দৃষ্টি, একটা স্পেকটাকেল তৈরি করা, একটা অপটিক্স তৈরি করা, সেটাই করার চেষ্টা তারা। বিষয়টা হচ্ছে যে ওখানে যা হয়েছে সেটা আমরা ভিডিও ফুটেজ সবটাই দেখেছি। এখানে অর্ণব যা বললেন আমরা শুনলাম, ছবিগুলো দেখলাম, কিন্তু নতুন করে কিছু প্রমাণ করার নেই। আমার কাছে খুব পরিষ্কার কথা, সেটা হচ্ছে যে টিএমসিপির অনেক নেতা, ছাত্র পরিষদের অনেক নেতা সেখানে উপস্থিত ছিলেন, যারা ট্রেস পাসার ছিলেন। প্রথমে বলছে কোনো বহিরাগতই ছিল না, বহিরাগত ছিল ওখানটায়, প্রভোকেশনের পরিস্থিতি ছিল। একটু বিরত করছি, এই মুহূর্তে যে আমরা খবর পাওয়া যাচ্ছে সৃজন ভট্টাচার্য তিনি ইতিমধ্যে যাদবপুর থানায় পৌঁছেছেন।
ঠিক আছে, শান্তি হয়েছে না সেটা গত পরশু আমাকে একটা চিঠি পাঠিয়েছিল যাদবপুর বলবো গত পরশু যাদবপুর থানা আমাকে একটা চিঠি পাঠিয়েছিল এবং দেখা করতে বলেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র চাপা পড়া এবং আনুষঙ্গিক যা ঘটনাবলী তা নিয়ে আমার কাছে যা আছে আমি ইতিমধ্যে সাংবাদিকদের মাধ্যমে গোটা বাংলার মানুষের কাছে দেখিয়েছি এবং সেই প্রমাণ, সেই ভিডিও ফুটেজ, ছবির ফুটেজ আমার আইনজীবীরা সাথে এসেছেন, আমি যাদবপুর থানায় জমা দিয়ে আসবো। বাকিটা বেরিয়ে এসে বলবো। এসএফআই কর্মীরা তারা মিছিল করছে। এখন এটাও তো প্রশ্ন যে আমাকে ডাকা হলো কিন্তু যারা অপরাধের সাথে যুক্ত তাদের ডাকা হলো না, যারা সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে তথ্য বিকৃতি করলো তাদের ডাকা হলো না, যারা বহিরাগত সেদিন ছিল টিএমসিপি তাদের ডাকা হলো না। এইসব প্রশ্ন ছাত্ররা করছে, অসুবিধা কি আছে? বাকিটা এসে বলবো। এটা তুমি ভুল লোককে জিজ্ঞাসা করেছো, ওটা পুলিশকে জিজ্ঞাসা করতে হবে, আমি আমার কাজটা করে আসবো। আমি ওগুলো ফিরে এসে বলবো। মদন মিত্রর কথা উত্তর পরে দেবো। সৃজন ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই থানায় পৌঁছেছেন। তিনি বললেন সমস্ত ছবি যা নথি রয়েছে তা তিনি জমা দেবেন। একদিকে পুলিশের নিষ্ক্রিয়তা, হাইকোর্টের ভর্ৎসনার পর যাদবপুর কাণ্ডে সক্রিয় হলো পুলিশ, অন্যদিকে শাসকের হুঁশিয়ারি চলছেই। আর এবার আসরে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ তিনি বলছেন মুখ্যমন্ত্রী চাইলে পুলিশ অনেক কিছু করতে পারত। হুঙ্কার যাদবপুরের তৃণমূল সাংসদের। কি বলেছেন তিনি শোনাবো। মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত সহনশীল এবং আমাদের মুখ্যমন্ত্রী যদি মনে করতেন যে উনি খুবই স্ট্রিক্টলি কিছু কিছু সিচুয়েশনকে দমন করবেন তাহলে হয়তো পুলিশ অনেক জায়গায় ঢুকতে পারতো আর অনেক কিছু করতে পারতো। দেখুন, একটা ন্যারেটিভ তৈরি করে ইলেকশন জেতা যায় না, খবরের শিরোনামে থাকা যায়। শিক্ষার্থীরা যেরকম ভাবে এই ঘটনাটা ঘটাচ্ছে, এই কেওসটা করছে এবং অধ্যাপকদের ওপর হামলা হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার। এটা কাম্য না। যাদবপুরের একটা লেগেসি আছে, যাদবপুরের একটা নাম আছে, নানান জায়গা থেকে, নানান শহর থেকে, নানান স্টেট থেকে এখানে ছেলেমেয়েরা পড়তে আসে। কিন্তু এরকম ভাবে যদি হুলিগানিজম চলতে থাকে তাহলে যাদবপুর ইউনিভার্সিটির যে নামটা সেটা মাটিতে মিশতে খুব বেশি সময় লাগবে না। চয়নদা, এখন মুশকিল হচ্ছে যে সায়নী ঘোষ এই ধরনের কথাবার্তা বলছেন, একজন জনপ্রতিনিধি, তিনিও পুলিশের আশ্রয় নিয়ে দখল টখল এসব ব্যাপার, এটা ঠিক নয়। এই ধরনের কথাবার্তা বলা ঠিক নয়। উনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী ছিলেন, এখন সাংসদ হয়েছেন, খুব ভালো। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে উনি বোধহয় কিছুদিন পড়েও ছিলেন। এই যাদবপুরের পরিবেশ সম্পর্কে ওনার ধারণা আছে পরিষ্কার, এবং যাদবপুরের যে লিগাসির কথা উনি বলছেন সেটা অবশ্যই সেটা গর্বের লিগাসি। আমরা যারা যাদবপুরের প্রত্যক্ষ ছাত্র নই তারাও ওই লিগাসিকে সম্মান জানাই। বিমল শঙ্কর নন্দ, চয়ন যে কথাটা বললো না সঙ্গে বললে ভালো হতো, সেটা হচ্ছে উনি একজন আমাদের চোখে অন্তত প্রতিষ্ঠিত বামপন্থীও ছিলেন। তার কথাবার্তা, তার যা স্লোগান সব বামপন্থার পক্ষেই ছিল। এখন অবশ্য অন্যরকম। যাই হোক, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু বলতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে আদৌ এই পশ্চিমবঙ্গের শাসক দল এবং সরকার তারা কি যাদবপুরের সমস্যাটা মেটাতে চায়? আমি বলছি না, চায় না। বরং তারা এই সমস্যাটা জিয়ে রাখতে চায়, অথবা এই সমস্যা সমাধানে তাদের কোনো ক্ষমতা, যোগ্যতা কিচ্ছু নেই। সেদিন হাইকোর্টে, কিছুদিন আগে হাইকোর্ট একটা রায় তার প্রশ্ন করেছেন, মন্ত্রী চলে গেলেন, পুলিশের রিপোর্ট ছিল, পুলিশকে জিজ্ঞেস করা হয়েছিল বা পুলিশ তাকে আটকে ছিল বা পুলিশ ওনাকে বলেছিল যে যাদবপুরে গেলে এই সমস্যা হতে পারে, তাহলে পুলিশ কি করছে? কথাটা আমার নয়, কথাটা হাইকোর্ট। আমি শেষ করি, আরো শেষ এই এক লাইনে কি হলো এগুলো বলুন। দেখুন, যেটা প্রথম দিন ঘটনাটা ঘটার পরে প্রথম দিনই আমি বলেছিলাম, মানে যেদিন ঘটেছে তার পরদিন সন্ধ্যেবেলায় ঠিক এইখানেই বলেছিলাম যে ইন্টেলিজেন্স ফেলিওর। আমি বলছি না কোর্ট সেই বক্তব্যে কোনো রকমভাবে মনোভাব নিয়ে এসছে, কিন্তু এটা ঘটনা যে ৩৫০০ অধ্যাপক ছিলেন এবং শিক্ষামন্ত্রী গেছেন, সে সম্বন্ধে ইন্টেলিজেন্সের ইনপুট কী তা আমরা জানি না। আর ইন্টেলিজেন্সের ইনপুট থাকা সত্ত্বেও যদি ব্রাত্যবাবু মানে শিক্ষামন্ত্রী যদি তার কোনো পুলিশ প্রোটোকল কিছু না নিয়ে থাকেন, তাহলে এটা বলতে হয় যে এটা ভালো, কিন্তু তাহলে তাকে বাঁচাবার জন্য বা তাকে নিয়ে আসবার জন্য কার উপর ভরসা করেছেন? তার কি আমি জাস্ট জিজ্ঞেস করছি স্যারকে, স্যার আপনি যে বলছেন যে ইন্টেলিজেন্স কি ছিল,
আশঙ্কার কারণ কেন থাকবে? যাচ্ছেন তো অধ্যাপকেরা, ভিসিরা বসে আছেন, প্রাক্তন ভিসি এবং বর্তমান ভিসিরা বসে আছেন, শিক্ষামন্ত্রী বসে আছেন। Intelligence কেন থাকবে না? না আমরা ভয় পাবো কেন? আতঙ্ক কেন হবে? আশঙ্কাই বা কেন থাকবে? এটা তো ধরাই পড়বে যারা গোপালসেন ঠকাতে চায়, যারা আরেকবার গোপালসেন ঠকাতে চায়, সেদিন তো গোপালসেন ঠকাতে চাওয়া হয়েছিল। আগের বারে 30 সেকেন্ড বলেছিলাম, তাই 30 সেকেন্ড অন্তত বলবো। সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্সের প্রশ্ন কেন আসবে, তৃণমূলের সমর্থক যিনি বলছেন, শুধু একটা কথা বলি, এটা যে কোনো প্রশাসন, সাধারণ প্রশাসন যারা জানে তারা জানে যে কোথাও রাজ্যের মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদাধিকারী গেলে সেখানে তার উপর কোনো থ্রেট আছে কিনা সেটা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়। ঠিক কথা। ওখানে উনি গেছিলেন এবং সেখানে তারপর উনি চলে এলেন কেন? আমি যদি বুঝতাম ওখানে দাঁড়িয়ে রয়েছেন এবং সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বেরোলে উনি বেরোতেন, তাহলে এই সমস্যা হতো না। উনি গেলেন, এই বললেন পুলিশ রাজনৈতিক ডাকবো না, তর্ক-বিতর্কের তারপর মধ্যে পালিয়ে যাদবপুরের ঘটনায় তদন্ত কোন দিকে এগোয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর অন্যদিকে যেরকম আপনাদের বলছিলাম বিজয়গড়ের ঘটনা ঠিক কি ঘটেছে, একটা ছোট্ট বিরতির পর রাখবো আপনাদের সামনে, সঙ্গে থাকবেন।